চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ২৪ ঘন্টার জন্য স্থগিত, দিনভর রোগীদের সীমাহীন ভোগান্তি। আদালত চাইলে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে, পররাষ্ট্র উপদেষ্টা। জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন ডক্টর ইউনূস। বৈষম্যহীন দেশ গড়াই লক্ষ্য, তারেক রহমান। হাসিনা রেজিমে বিএনপি প্রধান নির্যাতিত দল মির্জা ফখরুল। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ, বুধবার থেকে অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান। আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসে ২৪ ঘন্টার জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা। আন্দোলনকারী চিকিৎসকরা জানান, হাসপাতাল ও ক্লিনিকে জরুরি চিকিৎসা নিতে আসা রোগীদের এবং যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের সেবা দেওয়া হবে, তবে চেম্বারে রোগী দেখা ও বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দেওয়া বন্ধ থাকবে। শফি মাহমুদ সাগর ও আবির আহমেদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শফিক শাহিন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেয়া এই শিশুটি পৃথিবীতে এসেছে অপরিপক্কভাবে। জন্মের পরপরই তার বেঁচে থাকার জন্য দরকার নিবিড় চিকিৎসা সেবা। কিন্তু চিকিৎসকদের ডাকা কর্মবিরতির ফলে চিকিৎসা না পেয়ে নবজাতকের অবস্থা খারাপের দিকে যায়। অসহায় পিতা দিশেহারা হয়ে ঘোরেন হাসপাতালের বারান্দায়। বাচ্চার অবস্থা ভালো না, অনেক কইছে রাইসিট ভর্তি করতে হবে ভাই, আমার কাছে কোনো ক্ষমতা নাই, আমি জানি এটার বাইরে নেবো। হ্যাঁ, কাউন্টারতে কোনো টিকিট মিকেট দেয় না, ওর ঠিক মানে করতো না। সকাল থেকে এমন অসংখ্য রোগীর ভিড় দেখা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগ সহ সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ থাকায় স্বজনরা বাধ্য হয়ে ফিরে যান রোগীদের নিয়ে অন্য হাসপাতালে। একজন ভুল করে যদি আমরা শয়ে শয়ে হাজার হাজার রোগী যদি ভুক্তভোগী হই, তাহলে এই দেশে তো সবাই স্বৈরাচারী। তাহলে এটা কার জন্য হচ্ছে, এটা খুঁজে বের করে আমাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করুক। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারী চিকিৎসকরা জীবনের নিরাপত্তার পাশাপাশি হামলার বিচার সহ 4 দফা দাবি জানান। অভিযোগ করেন, প্রশাসনের ব্যর্থতায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে রোগী ও চিকিৎসকরা। আমরা প্রশাসনের ব্যর্থতা এবং আমাদের ভাইয়ের অ্যাটেম্পট টু মার্ডার ক্লেমের কারণে, রোগীর হত্যার কারণে আমরা কমপ্লিট শাটডাউন কর্মসূচির আহ্বান করছি। এই কর্মসূচির মধ্যে ঢাকা মেডিকেল কলেজ এর সব চিকিৎসকের পাশাপাশি উপজেলা, জেলা, বিভাগীয় হাসপাতাল, প্রাইভেট সেক্টর সবকিছু ইনক্লুড থাকবে। চেম্বার, অপারেশন সবকিছু কমপ্লিটলি শাটডাউন থাকবে। চিকিৎসকদের ডাকা কর্মবিরতিতে ঢাকার বাইরের হাসপাতাল সমূহে সেবা বন্ধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন সেখানকার চিকিৎসকরা। চিকিৎসকদের দাবি পূরণের আশ্বাস দেন স্বাস্থ্য উপদেষ্টা। তাদের সুরক্ষার জন্য আমাদের যা যা করণীয়, একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে, সেটা আমরা বলেছি আমরা সুরক্ষা দিব। আমরা তাদেরকে বলেছি আমাদের একটু সময় দাও, সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো সেগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে ধরবো। জরুরি সেবা চালু রাখার জন্য কমপ্লিট শাটডাউন 24 ঘন্টা স্থগিতের কথা জানান আন্দোলনরত চিকিৎসকরা। যদি এখনই এনশিওর করা হয়, আমরা এখন থেকেই ইমার্জেন্সি সেবায় ফিরে যাব এবং এটা শুধুমাত্র আগামী 24 ঘন্টার জন্য। আগামী 24 ঘন্টার মধ্যে যদি অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জনসম্মুখে ভিজিবল না করা হয়, তাহলে আগামীকাল রাত 8টার পরে আবার এই শাটডাউন কর্মসূচি চলবে। শনিবার রাতে চিকিৎসা নিতে আসা রোগীদের এক পক্ষ আরেক পক্ষের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ঢাকা মেডিকেলের ভেতরে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চিকিৎসকদের ভেতরে। অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নামেন চিকিৎসকরা। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরও জানতে আমরা যাচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায়। সেখানে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ রয়েছেন। আবির, সবশেষ কি খবর আছে আপনার কাছে? চিকিৎসা সেবা কি স্বাভাবিক হয়েছে?
টিউলিপ ইন্টার্ন চিকিৎসকদের মারধরের যে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা যে কমপ্লিট শাটডাউন দিয়েছিল সেটি কিন্তু প্রত্যাহার করার জন্য স্বাস্থ্য উপদেষ্টা বললেও চিকিৎসকরা হট্টগোল করেন এবং তারা বলেন যে 24 ঘন্টার মধ্যে যদি যারা হামলা করেছে সেই অপরাধীদের যদি গ্রেপ্তার না করা হয় তারা কিন্তু সেই সেবা দিবেন না। তবে কিছুক্ষণ আগে এই ঢাকা মেডিকেল কলেজের যিনি পরিচালক তিনি কিন্তু কথা বলেছেন, তিনি যেটি বলছেন যে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, এখন এই চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে কিন্তু সেটি যে জরুরি সেবা, শুধুমাত্র জরুরি সেবা দেওয়া হয়েছে, ইনডোর আউটডোরের সেবা কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়েছে না। তবে যেটি বলছে যে হামলাকারীদের উপর দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও সেটি আশ্বাস দিয়েছেন। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আগামীকাল রাত 8টা পর্যন্ত কিন্তু শর্ত সাপেক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে পারলে হাসপাতালের এই জরুরি সেবাটি কিন্তু থাকবে। তবে যদি এই নিরাপত্তা নিশ্চিত না করা হয় এবং তাদের দাবি মেনে নেওয়া না হয় তবে কিন্তু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা কিন্তু তারা দেন। আগামী 7 দিন হাসপাতালের আউটডোরের যে সেবাটি সেই সেবাটি এর আগে তারা যেটি বলছিলেন যে আউটডোরের সেবাটি দেওয়া হবে না এবং কিছুক্ষণ আগে যেটি বললেন যে ইনডোরের সেবাটি দেওয়া হবে না। তবে এখন পর্যন্ত কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজে জরুরি সেবা দেওয়া হয়েছে। এই হাসপাতাল পরিচালক তিনি বলেছেন যে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তো কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছেন যে এখানে শুধুমাত্র জরুরি সেবা চালু থাকবে। ঢাকা মেডিকেল থেকে জানছিলাম চিকিৎসক ধর্মঘটের সবশেষ খবর। আদালত চাইলে সরকার শেখ হাসিনাকে ফেরত চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা খুবই সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্ক যাবেন বলেও জানান তৌহিদ হোসেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। ইতোমধ্যে তার বিরুদ্ধে দায়ের করা মামলার সংখ্যা সেঞ্চুরি পার করেছে, যার অধিকাংশই সাধারণ মানুষকে হত্যার দায়ে। এই অবস্থায় বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসার চেষ্টা করবে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, আদালতের আদেশ পেলে সরকার অবশ্যই তাকে ফেরত আনার চেষ্টা করবে। চাইলে দিতে পারার কথা, কিন্তু সেটা কিন্তু আবার একটু লিগাল প্রসেস থাকে, তো আমি জানি না সেটা কীভাবে হবে। এটা স্পেকুলেট না করাই ভালো। তবে যদি আমাদের লিগাল সিস্টেম চায় যে তাকে ফেরত আনা হোক, আমরা অবশ্যই চেষ্টা করবো ফেরত আনতে। ভারত দেবে কিনা সেটা তাদের ব্যাপার, চুক্তি আছে আমাদের। জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্কে এ মাসের মাঝামাঝি সময়ে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। সাধারণত এই অধিবেশনের সদস্য দেশগুলোর সরকার প্রধানরা বক্তব্য রাখেন। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যোগ দিচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ডক্টর ইউনূস অধিবেশনে যোগ দেবেন। জিএতে যাচ্ছেন, এটা সিদ্ধান্ত হয়েছে। এখন আমি এটা ওনার সাথে কথা বলতে যাচ্ছেন, তবে উনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন। মানে যেটা ওনার ইনিশিয়ালি যে হয়তো ওয়াশিংটনে গেলেও বেশ কিছু কাজ হতে পারতো, কিন্তু দীর্ঘদিনের জন্য উনি যাবেন না, অল্প সময় খুব তাড়াতাড়ি নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন। এটুকুই এখন পর্যন্ত সিদ্ধান্ত। আমি আরও ডিটেলস জানতে পারবো এখন গিয়ে ওনার সাথে। পাসপোর্ট বাতিলের পর কি প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা ভারত সরকারের বিষয়। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। দেশকে নির্বাচনের রোডম্যাপে তুলতে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, দুদক সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে সরকারকে টেকসই ও কার্যকর করতে একটি নির্বাচিত সংসদ প্রয়োজন বলে মনে করেন তিনি, যাতে সংস্কার প্রক্রিয়ায় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত হয়। গণভবনকে গুম, খুন ও গণহত্যার জাদুঘর করার ঘোষণাও দিয়েছেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। প্রতিষ্ঠার ৪৬ বছর পার করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই উপলক্ষে লন্ডন থেকে ভিডিও বার্তায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সরকার কিংবা বিরোধী দল বিএনপি সবসময় দেশ ও জনগণের স্বার্থ সমুন্নত রেখেছে। ৫ই আগস্ট স্বৈরাচারের পতনে নতুন এক দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, স্বৈরাচারের দোসররা গণ অভ্যুত্থানের সাফল্য নস্যাৎ করার চক্রান্ত অব্যাহত রেখেছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের পক্ষে শক্তি সতর্ক থাকলে বাংলাদেশকে
আর বিপথে নেওয়া যাবে না, আর পথ হারাবে না আমাদের এই প্রিয় বাংলাদেশ। নির্বাচন ও রাষ্ট্র সংস্কার ইস্যুতে দলের অবস্থানও তুলে ধরেন তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে প্রথম পদক্ষেপ হিসাবে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসন, দুদক সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার কিংবা পুনর্গঠন জরুরি। তবে টেকসই এবং কার্যকর উপায়ে রাষ্ট্র সংস্কার করতে হলে সংস্কার প্রক্রিয়ার সঙ্গে অবশ্যই জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ থাকা জরুরি। সুতরাং জনগণের প্রত্যক্ষ ভোটে একটি জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্র এবং সরকার গঠনের লক্ষ্যে দেশকে নির্বাচনী রোডম্যাপে তোলার জন্য প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের জন্য জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের সহায়তা করতে প্রস্তুত। গণভবন স্বৈরাচার শেখ হাসিনার দুর্নীতি, দুঃশাসন আর অপকর্মের প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই গণভবনকে গুম, খুন, অপহরণ এবং গণহত্যার মিউজিয়াম হিসাবে প্রতিষ্ঠার দাবি উঠেছে। 2009 সালের পিলখানায় সেনা হত্যা থেকে শুরু করে 2013 সালের শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সময় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, 2024 সালে গণঅভ্যুত্থানে শহীদ এবং গুম হওয়া মানুষদের স্মৃতিগুলো এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে। অবৈধ ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে আর কোনো শাসক যাতে স্বৈরাচারী হাসিনার মতন বর্বরচিত পথ অনুসরণ না করে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়ামেই সেই বার্তাই বহন করবে। ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। প্রজন্মের কাছে ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনা হটাও আন্দোলনে বিএনপির অবদান খাটো করে দেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠা বার্ষিকের অনুষ্ঠানে তিনি বলেছেন, গণতন্ত্রের জন্য এত দিন লড়াই করেছে বিএনপি, গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সেই আন্দোলন চলবে। ইমরুল হাসানের আরেকটি রিপোর্ট। দলের প্রতিষ্ঠাতাকে স্মরণ করতে বিএনপি নেতাকর্মীদের ঢল শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার নেতাকর্মী নিয়ে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। এ সময় মির্জা ফখরুল বলেন, মুক্ত পরিবেশে নতুন বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। বাংলাদেশকে নতুন করে গড়ে তোলবার জন্য তিনি যে কাজ করছেন, সেই বাংলাদেশকে গড়ে তোলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা। বিশিষ্ট চিকিৎসক। বন্যার কারণে এবার সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিক পালন করছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় মিলাদ মাহফিলের। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন দলের নেতারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিভিন্নভাবে আখ্যায়িত করে বাংলাদেশ জাতীয়তাবাদী যে কৃতিত্ব, সেই কৃতিত্বকে নস্যাৎ করার চেষ্টা চলছে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আমাদের এই সংগ্রাম অবশ্যই চলবে। যে জঞ্জাল আওয়ামী লীগ দিয়ে গেছে, সেই জঞ্জালগুলোকে কিছুদিন সাফ করতে হবে। জনগণের কাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্ট ও তার জন্য সরকার গঠন করতে হবে। আমরা যারা 17 বছর আন্দোলন করেছি, রাজপথ প্রকম্পিত করেছি, আমাদের কর্মীদের অবদান ভুলে গেলে হবে না। এই আন্দোলনে ছাত্র জনতার আন্দোলন, এখানে ছাত্রদের পাশে যেই জনতা ছিল, সেই জনতা হলো বিএনপির একটা অংশ, তার সঙ্গে ছিল। পরে অনুষ্ঠিত দোয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশাপাশি আন্দোলনে নিহত ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনা করা হয়। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সব সরকারি চাকরিজীবীর সম্পদের হিসাব নেবে সরকার, এই সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়েছে। সেক্ষেত্রে কোন পদ্ধতিতে কিভাবে এই সম্পদ বিবরণী জমা দেবেন সরকারি চাকরিজীবীরা সে বিষয়ে শীঘ্রই বিস্তারিত নির্দেশনা আসতে পারে। দেশে বর্তমানে প্রায় 15 লাখ সরকারি কর্মচারী রয়েছেন। 5 বছর পর পর এসব সরকারি কর্মচারী নিজ সম্পদ বিবরণী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কথা। তবে চাকরির সেই আচরণবিধি তেমন কেউই মানছেন না। অবৈধ অস্ত্র উদ্ধারে আগামী বুধবার থেকে সারা দেশে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী 4 সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে। গত 5 অগস্ট এবং পরবর্তী কয়েকদিন সারা দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করে দুর্বৃত্তরা। এরপর বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় বেশ কিছু অস্ত্র। তবে সেই সংখ্যাটা খুবই নগণ্য। এমন বাস্তবতায় অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনার এই ঘোষণা আসলো। স্বৈরাচারী হাসিনা সরকার 16 বছর দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। তাই রাষ্ট্র সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন দিলে সেটা অর্থবহ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগর শিক্ষা পার্ক অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, অন্তর্বর্তী সরকারকে তারা যৌক্তিক সময় দেবে, তবে সেটা যাতে দীর্ঘ না হয়। জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশিমের সভাপতিত্বে মত বিনিময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত 14 পরিবারের মাঝে নগদ 2 লাখ টাকা করে তুলে দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পুলিশ জনগণের বন্ধু তা এখনো প্রমাণ করা যায়নি উল্লেখ করে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা বলেছেন, জাতিসংঘের তদন্ত কমিটি গণহত্যার পুনরাবৃত্তি রোধে ও জনমুখী পুলিশ গড়ে তুলতে পরামর্শ দেবে। আর বাজারে নিত্যপণ্যের দাম মোটামুটি সন্তোষজনক আছে, তবে মানুষজনকে আরও স্বস্তি দিতে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। সচিবালয়ে আলাদা অনুষ্ঠান শেষে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রকনউদ্দিন। রোববার সচিবালয়ে পানি সম্পদ এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএনডিপির প্রতিনিধি দল ও ফ্রান্সের রাষ্ট্রদূত। এ সময় জীববৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন সহ চলমান প্রকল্পে সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি আরও সহায়তার আশ্বাস মিলেছে বলে জানান উপদেষ্টা। আর বন্যার ক্ষতি কমাতে উজানের দেশকে আগাম তথ্য দিতে চিঠি দেয়া সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। শুধুমাত্র মন্ত্রণালয় এবং বোর্ড পর্যায়ে কোনো সিদ্ধান্ত আর হবে না, স্থানীয় জনগোষ্ঠীকে শুনেই সিদ্ধান্তে যাব। এটা বুঝবার জন্যই আমরা গণশুনানিটা করব। এ সময় আইনজীবী হিসেবে বর্তমানে মামলার ধরন ও আদালত চত্বরে মারধরের বিষয়ে তার কাছে জানতে চান সাংবাদিকরা। আমাদেরকে বিব্রত করার জন্য অনেক কিছু হবে। যখন একজন ব্যক্তি মামলা করে তখন সেই ব্যক্তিকে তো আর আমরা আটকাতে পারবো না, কিন্তু কোনোভাবেই যেন নির্দোষ কেউ কোনো হয়রানির মুখোমুখি না হয় সেটা অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই নিশ্চিত করার চেষ্টা করবে। পুলিশ যে জনগণের বন্ধু এটা প্রমাণ করা এখনো সম্ভব হয়নি। আমরা সবসময় বলেছি যে পুলিশ হয় এই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে নতুবা ওই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে যদি আপনি কার্যপরিধি দেখেন, সেখানে উল্লেখ করা আছে যে এই ঘটনা যাতে আর কখনো না ঘটে সেজন্য সিকিউরিটি রিফর্মস কি নিতে হবে সেগুলোর ব্যাপারেও তারা আমাদেরকে বলবেন। আর বিকেলে সচিবালয়ে পোল্ট্রি খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে বৈঠকে উৎপাদন বাড়ানোর ওপর জোর দেন বাণিজ্য উপদেষ্টা। জিনিসপত্রের দাম একেবারে খুব খারাপ বা হতাশাব্যঞ্জক না, আমার মনে হয় মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। এটা যেন আরো সন্তোষজনক বেটার হলো, আরো যেন সুখ হয়, লোকজন যেন আরো কমফোর্টেবল হয়, সেটা আমরা চেষ্টা। পণ্যের সাশ্রয়ী মূল্য নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর যথাযথ তদারকি করবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বুকের ভেতর থেকে নামছে না বানভাসী মানুষের কষ্টের পাহাড়, পানি নামছে ধীরে ধীরে।
নোয়াখালীর সেনবাগ সোনাইমুড়ি উপজেলার বানভাসী দুর্গম অঞ্চলে নেই পর্যাপ্ত ত্রাণও। মেম্বার চেয়ারম্যানরা না থাকায় পানিতে ডোবা ইউনিয়নের মানুষের অভিযোগ জানানোর জায়গাও নেই। রনি রায়হানের ক্যামেরায় নোয়াখালীর বানভাসী এলাকার কিছু চিত্র তুলে ধরছেন হাসান মাহমুদ তার আরেকটি রিপোর্টে। বাড়ি ভর্তি পানি, ডুবেছিল ঘর, উঠোন, টয়লেট সবই। ছোট্ট নাহিদ ছোট ভাইকে সঙ্গে নিয়ে গেল দুদিন ধরে পানি সেচে কমানোর চেষ্টা করছে, কিন্তু ঢলের পানি নামার নাম নেই। আমাদের বললে বাড়িঘর সব ডুবে গেছে, এখন স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, এজন্য আমরা এগুলো সেচতেছি। কতক্ষণ ধরে সেচতেছ? প্রায় 2 ঘন্টার মতো। কতদূর গেছে পানি? অনেক গেছে। কতটুক ছিল? এতটুক। নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ি, বেগমগঞ্জ কিংবা সদর এলাকার ঘরবাড়ির পানি ধীর গতিতে নামছে। মাটির ঘরের আড় ভেঙেছে, পুকুরের পাড় ভেঙেছে, ঝাড় জঙ্গল আর ডোবানালা হয়েছে পানিতে থই থই, মিলেমিশে সব একাকার। পুকুরের মাছ গেছে ভেসে, মাটির ঘরের মেঝেও পড়ছে খসে। ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে মানুষ, কিন্তু পানি নামছে না খুব একটা। আমাদের এলাকায় এখন মেম্বার, চেয়ারম্যান, এমপি বলতে কিছুই নেই, সব ফালাই গেছে, কেউ নেই এখানে। আমাদের প্রবাসীদের কিছু সাহায্য চলতেছে, আর এলাকাবাসীর যৌথ উদ্যোগে আমাদের 2টা অলরেডি আশ্রয়কেন্দ্র চলতেছে, আর পুরো গ্রামটায় 95% পানির নিচে আছে। খাওয়ার পানি কলের থেকে খাইও কিরকম, এই তো পুকুর সরকার সব একসাথে গিয়েছে। কত কিছু দিয়েছে, আমরা একটা কিছু পাইনি। কিছুটা কমছে, আরো পানি ছিল, আপনার মাথার সমান পানি ছিল এখানে। লেফটেন্ট পুরা মানে ওই দিকে যাই মানে ব্যবহার করছি আর কি, মানে টয়লেট পুরা মানে ইয়ে গেছে। নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ির বেশিরভাগ অঞ্চল এছাড়াও সদর অঞ্চলেরও বেশ কিছু এলাকায় কিন্তু এই রকম পানির নিচে তলিয়ে আছে, অর্থাৎ পানি কমে যাওয়ার পরেও পানির অবস্থা এই পরিমাণ। তাহলে যখন পানি ঢুকেছিল হু হু করে, সেই সময় পানির অবস্থা ছিল আরও বেশি। তারা বলছেন তাদের এই সব এলাকায় তাদের যে ঘর বাড়ি এবং মাটির মেঝে সেগুলো নষ্ট হয়েছে, তাই তাদের সহযোগিতা দরকার পুনর্বাসনের জন্য, দরকার বিশুদ্ধ খাবার পানি এবং ওষুধ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, সোনাইমুড়ি, নোয়াখালী। মক্কায় অনুষ্ঠিত 44তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার গ্রুপ চ্যাম্পিয়ন হাফেজ আনাস বিন আতিককে শুভেচ্ছা জানিয়েছে এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী বিজয়ী এবং তার প্রশিক্ষকদের অভিনন্দন জানান। সৌদি আরবের ইসলাম ও দাওয়া বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে 44তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় মোট 123টি দেশের 174 জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগীদের মধ্যে তৃতীয় গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে আনাস বিন আতিক, আর একই প্রতিযোগিতায় চতুর্থ গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে মার্কাজু ফাইজল কোরআনের ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদ। এর আগে মুয়াজ বিন আনাস এনটিভিতে প্রচারিত কোরআনের আলো অনুষ্ঠানে দ্বিতীয় স্থান লাভ করেছিল। নগদ নিবেদিত অর্থনীতির খবর। চলতি সপ্তাহে ব্যাংক থেকে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত তোলা যাবে। রোববার থেকে এই নিয়ম চালু করতে বাংলাদেশ ব্যাংক শনিবার এই নির্দেশনা দিয়েছে। দেশে পরিবর্তিত পরিস্থিতিতে কয়েক সপ্তাহ ধরেই এরকম বেশ কিছু নির্দেশনা দিতে হয়েছে নিয়ন্ত্রক এই সংস্থাটিকে। গত সপ্তাহে 4 লাখ টাকা পর্যন্ত তোলা যেত, তার আগের সপ্তাহে সর্বোচ্চ 3 লাখ টাকা উত্তোলনের সুযোগ ছিল। একইভাবে তার আগের 2 সপ্তাহে যথাক্রমে সর্বোচ্চ 2 লাখ ও 1 লাখ টাকা করে উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছিল, অর্থাৎ 4 সপ্তাহ ধরে টাকা তোলার সীমা 1 লাখ করে বাড়ানো হয়েছে। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে যাচ্ছি আরও একবার। চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন 24 ঘন্টার জন্য স্থগিত, দিনভর রোগীদের সীমাহীন ভোগান্তি। আদালত চাইলে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে, পররাষ্ট্র উপদেষ্টা। জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন ডক্টর ইউনূস। বৈষম্যহীন দেশ গড়াই লক্ষ্য, তারেক রহমান। হাসিনা রেজিমে বিএনপি প্রধান নির্যাতিত দল মির্জা ফখরুল। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ, বুধবার থেকে অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন
এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।